প্রিয় ছাত্রবৃন্দ, অনার্স ফার্স্ট ইয়ারে, আশা করি তোমরা এই কর্মের মধ্যে সুস্থ আছো এবং সুস্থ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা করোনার মধ্যে সুস্থ আছো এবং সুস্থ থেকে তোমাদের দায়িত্ব তোমরা পালন করতেছো, অর্থাৎ লেখাপড়া করতেছ। এই সুস্থ আল্লাহ সুস্থ রাখছে বিধে আমরা সুস্থ আছি। এই সুস্থ থাকার জন্য আমরা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ শরীফ আদায় করি সে মানবতার মহানায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আবির্ভাব না হলে এত পৃথিবীটায় আবিষ্কার হতো না বা তৈরি হতো না বা সৃষ্টি হতো না। যাই হোক, এবার আমরা ফিরে আসি আমাদের একটা মূল কথায়। ফার্স্ট ইয়ারের এই অনলাইনে ক্লাস আজকে আমার প্রথম হচ্ছে। দেখো, আজকের ভৌত রসায়ন অধ্যায় নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। তাহলে আমাকে জানতে হবে রাসায়নিক বিক্রিয়ার হারটা কি। আর রাসায়নিক বিক্রিয়ার হার, যাই হোক, আমি একটু তোমাদের বিক্রিয়ার হারটা বোঝানোর জন্য ধরি এ উৎপাদন বিক্রিয়া শুরুর T1 সময়ে, পরে দেখছি এর ঘনমাত্রা C1। কি বললাম? ধরলাম আমি বিক্রিয়ক এ উৎপাদে পরিণত হলো। বিক্রিয়া শুরুর T1 সময় পরে, T1 সময় বলতে এটা সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে, ঘন্টা হতে পারে, সাধারণত সেকেন্ডই ধরা হয়। তাহলে বিক্রিয়া শুরুর T1 সেকেন্ড পরে এর ঘনমাত্রা হচ্ছে C1, আর T2 সময়ে এর ঘনমাত্রা হচ্ছে C2। তাহলে সময়ের ব্যবধানটা কত হবে? দেখো, সময়ের ব্যবধান T2 মাইনাস T1, আর ঘনমাত্রার ব্যবধান হচ্ছে C2 মাইনাস C1। এখানে সমান আমি ধরে নিলাম DT, এখানে হচ্ছে মাইনাস DC। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এখানে DT করলেন, এখানে মাইনাস কেন? তোমরা অত ইন্টারে পড়েছিলে, বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা খুব বেশি থাকে। সময় যত অতিক্রান্ত হয় বিক্রিয়কের ঘনমাত্রা ততই কমতে থাকে। সময় যত অতিক্রান্ত হয় বিক্রিয়কের ঘনমাত্রা ততই কমতে থাকে। তাহলে শুরুতে ধরলাম আমি C1, ধরলাম মনে করে যে ঘনমাত্রা ছিল 10 মোল পার লিটার। সময় যত যায় ঘনমাত্রা কমে যায়। কেন কমে যায়? বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। তাহলে এটা ঘনমাত্রা মনে করলাম আমি T2 পদে, ঘনমাত্রা কত? 8। তাহলে এখানে 8 বিয়োগ 10 সমান -2 হচ্ছে না? এই জন্য মাইনাস দিয়েছি। কথা ক্লিয়ার? অর্থাৎ C2 তুলনায় C এর মানটা বেশি হওয়ার কারণে আমরা এটা এখানে মাইনাস দিয়েছি। এখন তাহলে বুঝান দিয়েছিলাম আমরা কি পেলাম? খেয়াল করো, বিক্রিয়কের ক্ষেত্রে DT সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা মাইনাস DC। অতএব একক সময়ে, ধরো
হবে ডিসি বাই ডিটি। এইটা কার সাপেক্ষে বলছে? বিক্রিয়কের। এইটাকে বলছে আমরা বিক্রিয়ার হার। তাহলে আমরা কি পাইলাম? সংজ্ঞা পয় দিচ্ছে, আগে বোঝার চেষ্টা করো। বিক্রিয়ার হার ইকুয়াল টু ডিসি বাই ডিটি। ওকে, এটুকু বোঝার চেষ্টা করো। দেখো আমি আবারও বলতে তোমাদের কি বলেছি, খুব বেশি করে যেটুকু বলেছি নিটা লিখে নির্ণয় করতে হবে। ধরলাম বিক্রিয়াটা এ, অর্থাৎ এটা বিক্রিয়া ধরেছি, বিক্রিয়ক এ উৎপাদে পরিণত হলো। বিক্রিয়া শুরুর 5 সেকেন্ড পরে মনে করো, অর্থাৎ T1 দিয়েছি, 5 সেকেন্ড 2 সেকেন্ড 20 সেকেন্ডের কোনো কথা না। বিক্রিয়া শুরুর T1 সেকেন্ড পরে এর বিক্রিয়ক এর ঘনমাত্রা হচ্ছে C1, আরও T2 পরে, অর্থাৎ আমি ধরি যে ধরো 10 সেকেন্ডে ঘনমাত্রা ধরলাম C1, 20 সেকেন্ড ধরলাম ঘনমাত্রা কত? C2, অর্থাৎ T2 সময় ঘনমাত্রা হচ্ছে C2। তাহলে এখানে সময়ের ব্যবধানটা কি T2 মাইনাস T1 হবে না? আর ঘনমাত্রার ব্যবধানটা কি হবে? C2 মাইনাস C1। তাহলে এখান থেকে লেখা যায় ডিটি সময় বিক্রিয়ক ঘনমাত্রা মাইনাস ডিসি, একই সময় ঘনমাত্রা হচ্ছে ডিসি মাইনাস ডিটি। এটা হচ্ছে বিক্রিয়ক এর সাপেক্ষে। একটু ক্লিয়ার তোমাদের? একটু বোঝার চেষ্টা করো। যে আর আমি এরকম বলি, তোমাদের বলা হয়নি, আজকে প্রথম ক্লাস, তোমরা ক্লাসগুলো ফলো করবা, ফলো করে কোন জায়গায় তোমাদের প্রবলেম হচ্ছে সেই জায়গাটা আমাকে কমেন্ট করে জানাবা। হয়তো বা আমি কথা বলতে গিয়ে কোনো একটা কথা হয়তো ভুল হতে পারে, লিখতে গিয়ে হয়তো ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুলে হতে পারে, সেটাও আমাকে জানাবে যে স্যার এখানে ভুল হয়েছিল। যাই হোক, তোমরা বুঝতে না পারলে আমাকে জানাবা। খালি ওই দেখলাম, এই করলাম, সেই করলাম, ধন্যবাদ স্যার, এগুলো দরকার নেই, কমেন্ট করবা। তাহলে আমরা বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার হারটা পেলাম এটা। এবার আমি এইটা না করে ধরো T1 সময় উৎপাদটা ধরলাম আমি x1, আর T2 সময় ধরলাম আমি x2। তাহলে আগের মতো সময়ের ব্যবধানটা কি হবে? এটা হবে। এইবার ঘনমাত্রাটা কি হবে? x2 মাইনাস x1। তাহলে এটা পার্থক্য আমরা dx দিতে পারি। এখন এখানে দেখো, এখানে কিন্তু মাইনাস দিয়ে দিই, কারণ তোমরা জানো সময় যত অতিক্রান্ত হয় বিক্রিয়কের ঘনমাত্রা ততই কমতে থাকে এবং উৎপাদের ঘনমাত্রা ততই বাড়তে থাকে। তার মানে ধরো আমি বিক্রিয়াটা শুরু করেছিলাম 10:10-এ, তখন উৎপাদ পেয়েছিলাম মনে করো x1, অর্থাৎ মনে করলাম আমি 2 মোল পার লিটার। 10:20-এ যখন বিক্রিয়াটা আবার দেখতেছি, তখন দেখছি উৎপাদের পরিমাণটা বেড়ে কত হয়েছে? ধরো 4 মনে করলাম। তাহলে সময় যত যাচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা কমছে আর উৎপাদের ঘনমাত্রাটা বাড়ছে। তাহলে এখানে আমরা পাইলাম, এটা না বসে আমি এটা বসাতে পারি। তাহলে এটা বসায়, এটা হলো, তাহলে একক সময় কি হচ্ছে? এইখানে কিন্তু বিক্রিয়ক হবে না, এখানে হবে উৎপাদ। তাহলে এখানে কি হবে? dx বাই dt। এটাকে বলছি আমরা বিক্রিয়ার হার। তাহলে এটাও বিক্রিয়ার হার, এটাও বিক্রিয়ার হার। এটা বিক্রিয়কের সাপেক্ষে, এটা উৎপাদের। এবার আমি সংজ্ঞাটা বলি। এই যে একক সময় কথা আছে না, একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে বলছি আমরা বিক্রিয়ার হার। এটা কি? dx বাই dt, dc মাইনাস dt, এটা মাইনাস আছে না, মাইনাসটা হচ্ছে
বিক্রিয়ার ঘনমাত্রাটা কমে যাচ্ছে। তাই একক সময়, এখানে একক বেশি না, অন বেশি না, একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি কে বলছি আমরা বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার দেখো এখানে আমি দিয়েছিলাম C1 C2, তাহলে এর ঘনমাত্রা যাতে ঘনমাত্রাটা কি কমে যাচ্ছে সেই জন্য মাইনাস করেছিলাম, আর এর চাইতে ঘনমাত্রা বাড়ছে তাই এটা আমরা প্লাস, তো প্লাস রাখার দরকার নেই, তাই এটাই বলছি আমরা বিক্রিয়ার হার। এবার খেয়াল করো সংজ্ঞাটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তার মানে আমরা বলতে পারি, যদি বিক্রিয়কটা বলি তাহলে বলতে পারি একক সময়ে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বা পরিমাণ বৃদ্ধি অথবা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস কে বলছি আমরা বিক্রিয়ার হার। যদি আমরা উৎপাদ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা পাবো বিক্রিয়ার হার dx dt, আর যদি ধরে তাহলে আমরা পাবো dc/dt। যাই হোক, এখন তোমরা এটুকু খেয়াল করো তোমাদের কোনো হয়েছে কিনা। যদি কোনো থাকে তাহলে আমাকে জানাবা। একটা দিন এসেছিল তাই বুঝলাম। এই ছিল বিক্রিয়ার হার। এখন থাক, এবার হাত অবলিক আপেক্ষিক বিক্রিয়ার হার। আপেক্ষিক বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার ধ্রুবক অথবা আপেক্ষিক বিক্রিয়ার হার। তোমরা রাসায়নিক সাম্য অবস্থা চ্যাপ্টারে কোন সন্নিশ্চিত জানি না, যাই হোক সেখানে তোমরা ভরকের সূত্র পড়েছিল অথবা রাসায়নিক সাম্য অবস্থা যেমন ইন্টারে পড়েছে, সেখানে বলা হয়েছে বিক্রিয়ার হার সমানুপাতিক ঘনমাত্রা। মূল কথা এটা, মূল কথাটা লিখলাম এটা। তাহলে বিক্রিয়ার হার ধরো dc/dt ধরো ইকুয়াল টু সমানুপাতের জন্য উঠে গেলাম আর কি, অথবা ভেঙে দেখায় মাইনাস dc/dt সমানুপাতিক ঘনমাত্রা c। তাহলে মাইনাস dc/dt ইকুয়াল টু kc, এইখানে k ইকুয়াল টু কি হবে dc/dt/c হবে না, করা যায়? ঠিক, এটা হচ্ছে মাইনাস। এখন এটা হবে, এখন আমি যদি ঘনমাত্রা c এর মানটা 1 মোলার, c ইকুয়াল টু 1, তাহলে আমার কি দাঁড়াচ্ছে k ইকুয়াল টু dc/dt দাঁড়াচ্ছে না। এই কেটাকে বলছি আমরা বিক্রিয়ার হার ধ্রুবক অথবা আপেক্ষিক বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার ধ্রুবক বা আপেক্ষিক বিক্রিয়ার হার। এবার খেয়াল করো, এটা বিক্রিয়ার হার না? কখন এই বিক্রিয়ার হারটা পেয়ে? যখন বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোল হয়েছে। এটা কি বিক্রিয়ার হার না? তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক অথবা আপেক্ষিক বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার ধ্রুবক বা আপেক্ষিক বিক্রিয়ার হার। এবার খেয়াল করো, এটা বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোল হয়েছে,
বিক্রিয়ার হার। কখন আমরা বিক্রিয়ার হারটা পেয়েছি? যখন আমি বিক্রিয়ার ঘনমাত্রা 1 ধরি তখন আমরা এটা পেয়েছি। আর এটা তখন কি পেয়েছি আমরা? কে। এই কেটাকে বলছি আমরা বিক্রিয়ার হার ধ্রুবক বা আপেক্ষিক বিক্রিয়ার হার। তাহলে সংজ্ঞাটা কি হতে পারে? বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোল একক মোলার হলে, বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার হলে বা একক মোলার হলে বিক্রিয়ার হারকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক বা আপেক্ষিক বিক্রিয়ার হার। বিক্রিয়ক একক মোলার ঘনমাত্রায়, এগুলো বলতে পারি আমি, একক মোলার ঘনমাত্রায় বিক্রিয়ার হারকে বলছি আমরা বিক্রিয়ার হার ধ্রুবক বা আপেক্ষিক বিক্রিয়ার হার। অথবা যদি বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার ধরা হয়, যদি বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার ধরা হয়, তবে বিক্রিয়ার হারকে বলছি আমরা বিক্রিয়ার হার ধ্রুবক বা আপেক্ষিক বিক্রিয়ার হার। ক্লিয়ার? তাহলে আমরা বিক্রিয়ার হারও জানলাম, আপেক্ষিক বিক্রিয়ার হার জানলাম বা হার ধ্রুবক জানলাম। এখন এটাকে আমরা লেখচিত্রের মাধ্যমে দেখাতে পারি। দেখো, তাহলে একটু খেয়াল করো, বুঝতে পেরেছো কিনা? তোমরা বুঝতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, না পারলে বারবার বলতেছি, আবারও বলতেছি। বুঝতে না পারলে আমাকে জানাবা অথবা কমেন্ট করবে। তাহলে আমরা দুইটা সংজ্ঞা পেয়ে গেলাম। এইবার আমি যদি লেখচিত্র আঁকি, ধরো এদিকে দিলাম ঘনমাত্রা, এদিকে দিলাম সময়, আর ঘনমাত্রা দিলাম এদিকে। এটা মনে করলাম আমি C1, এটা মনে করলাম আমি C2। এখন এটা মনে করলাম আমি T1, আর এটা হলো T1, T2। এবার এইটা মনে করো x1, এটা x2। এখন দেখাতে পারি ঘনমাত্রা থাকে। এখন দেখো, এইটুকুকে আমরা dx বাই dt বলছি, এইটুকু বলছি আমরা dc বাই dt। খেয়াল করো, সময় যাচ্ছে T1 T2, মানে আস্তে সময় বাড়তেছে। T1 সময় ঘনমাত্রা কত ছিল? দেখো, তারপর তখন T1 সময় ঘনমাত্রা ছিল আমার কত? C1। এবার T2 সময় ঘনমাত্রা কত হলো? আমি T2 ধরলাম। এখন তার মানে সময় যত যাচ্ছে ঘনমাত্রাটা কমে যাচ্ছে। আর উৎপাদের ক্ষেত্রে দেখালাম সময় যত যাচ্ছে উৎপাদের ঘনত্ব তত বাড়ছে। এটাকে বলছি আমরা ডিসি বাই ডিটি, এটা বলছি আমরা টিএক্স বাই এই সময় হচ্ছে এখন এটা যোগ করলে করতে পারো, যেমন করে যে আমি যোগ করবো দেখান এইভাবে গ্রাফ দেখানো হয়। এবার তোমাদের তাহলে কি পড়ালাম? বিক্রিয়ার হার পড়ালাম, বিক্রিয়ার হার ধ্রুবক পড়ালাম। এবার
আণবিকত্ব। বিক্রিয়ার আণবিকত্ব সংখ্যাটা একটু পরে বলি। সোডিয়াম প্লাস সোডিয়াম H2 plus Cl2 2HCl N2O4 বা Na plus Cl minus সোডিয়াম। এখানে দেখো সোডিয়ামটা কিন্তু পরমাণু, ক্লোরিনটা অণু। দুই পরমাণু সোডিয়াম বিক্রিয়া করেছে এক ক্লোরিনের সাথে। এটার আণবিকত্ব বলা হয়েছে 3। আণবিকত্ব হয় তোমার এটা 3, আর এটা আণবিকত্ব বলা হয়েছে 2। আচ্ছা, তোমরা আমি আবার রেখেছি, তোমরা কমেন্ট করতে চাও অথবা তাই মানে কমেন্টটা দেখছি, তাই তোমরা কে কি কমেন্ট করেছো। যাই হোক, অনেকে হয়তো কমেন্ট করছো বা করছো, আগে কমেন্ট দেখি তোমাদের। কতদিন অংশগ্রহণ করছো ক্লাসে, এটাও দেখা দরকার। যাই হোক, এটা কি বলেছি আমি, এটা আণবিকত্ব 2, এটা আণবিকত্ব 1, এটা আণবিকত্ব 2। এবার খেয়াল করো, এটা পরমাণু, এটা অণু, এটাও অণু, এগুলো আয়ন। তাহলে এখানে আমি কিন্তু এই কখনো ক্যালকুলেশনটা করছি না, ক্যালকুলেশন করছি শুধুমাত্র বাম দিক অর্থাৎ বিক্রিয়কের। এই যে বিক্রিয়কের আমি হিসাব করছি পরমাণু, অণু, আয়ন। কয়টা পরমাণু অথবা কয়টা অণু অথবা কয়টা আয়ন অংশগ্রহণ করেছে সেটাকে বলছে আমার বিক্রিয়ার আণবিকত্ব। অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোট অণু 1 যোগ 1 2, 2 যোগ 1 কিছু না, তার মানে এখানে 2 আছে, কিছু তার মানে 1 আছে, 2 আর 3, এখানে কিছু না, তার মানে 1 আছে, এখানে 1 যোগ 1 2। তাই সংখ্যাটা হচ্ছে, আমি কিন্তু উৎপাদটা হিসাব করছি না, হিসাব করছি কোনটা, শুধুমাত্র বিক্রিয়ক। বিক্রিয়ক কি হিসাব করছি, কয়টা অণু অংশগ্রহণ করেছে অথবা কয়টা পরমাণু করেছে অথবা কয়টা আয়ন করেছে। এই যে মোট কয়টা পরমাণু অথবা কয়টা অণু অথবা কয়টা আয়ন অংশগ্রহণ করছে সেটাকে বলছে আমরা বিক্রিয়ার আণবিকত্ব। তাই আমরা বলতে পারি কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী, কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোট পরমাণু অথবা অণু অথবা আয়নের সংখ্যাকে বলা হয় উহার আণবিকত্ব। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোট অণু, পরমাণু অথবা আয়নের সংখ্যাকে বলছে উহার আণবিকত্ব। তবে মনে রাখবা, আণবিকত্ব সবসময় সর্বোচ্চ 3 হতে পারে, 3-এর অধিক হতে পারে না। এখন এই সর্বোচ্চ 3 হতে পারে, 4, 5 বা 6 কেন হয় না, সে তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে, উত্তর তোমরা পড়ে আমাকে জানাবা। আর যদি না জানো তো আমি তোমাদের উত্তর বলবো, কিন্তু তোমরা ক্লাস ফলো করছো কি না এটা আমি দেখার জন্য তোমাদের প্রশ্ন জানাই। কি বললাম, আণবিকত্ব সর্বোচ্চ 3 হয়, তাহলে 3 যদি হয় তাহলে 4ও তো হতে পারে, অনেক সময় 4 অণু আছে, 5 অণু থাকে, তাহলে কেন হয় না? কথা ক্লিয়ার? এইবার প্রশ্ন তোমাদের কাছে থাকলে তোমরা পড়ে উত্তর দেবে, যদি না পারো আমাকে জানাবো, আমি উত্তরটা দেবো। এবার দেখো, এটার আণবিকত্ব 3, তাই না? এইবার আমি তোমাদের পড়াবো বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম, এটার আণবিকত্ব যদি 3 হয় তাহলে বিক্রিয়ার ক্রম 3 হতেও পারে,
আবার নাও পারে। কি বললাম, ক্রমটা 3 হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে 3 যদি না হয় 2 হতে পারে, অথবা 2.5 হতে পারে, অথবা অনেক সময় 0 হতে পারে। তাহলে আমার যেহেতু আণবিকত্ব 3 ঠিক আছে, আমি কি বললাম, বিক্রিয়ার ক্রম 3 হতেও পারে আবার নাও হতে পারে। যেমন ধরো CH3 C+C2H5 যোগ পানি, এখানে দেখো এটা আণবিকত্ব অবশ্যই 2 নাকি হওয়ার কথা, কিন্তু তাহলে আণবিকত্ব যে 2 হয় তার ক্রমও 2 হওয়ার কথা, কিন্তু ক্রম 2 নয়। এইখানে তাহলে কথাটা আমি কি বলেছিলাম, যে এই বিক্রিয়াটা দেখো তোমরা আণবিকত্ব 2 মনে হচ্ছে, কিন্তু 2 হলেও দেখে মনে হচ্ছে 2, কিন্তু বাস্তবে এটা 2 নয়। কত? 1। কারণটা কি? কারণটা হচ্ছে এই বিক্রিয়ার মাধ্যমে পানির পরিমাণটা খুব বেশি থাকে। পানির পরিমাণ খুব বেশি থাকে, এই পরিমাণ বেশি থাকার কারণে তার ঘনমাত্রা সামান্য পরিবর্তন হয়। সামান্য পরিবর্তন হলে ওই পরিবর্তনটাকে ধরে নেওয়া হয় যে পরিবর্তন হয়নি বললেই চলে। ফলে বিক্রিয়ার বেগটা কার উপর নির্ভর করছে? শুধু এটার উপর নির্ভর করছে। যাই হোক, তার মানে বিক্রিয়ার বেগটা পানির উপর নির্ভর করলো না, কোনো কার উপর? এস্টারের উপর। এইটাকে বলছি আমরা বিক্রিয়া। কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? কথাটা আমি আবারও তোমাদের বলি। এখানে আমি দেখতে পাচ্ছি এস্টার এখনো আছে, পানি এখনো আছে, তাহলে আণবিকত্ব 2 হওয়ার কথা, তাহলে ক্রম 2 হওয়ার কথা, কিন্তু এটা ক্রম মনে করো 1। 1 কখন পেলাম আমরা? 1 পেলাম আমরা পরীক্ষা করার পর, টেস্ট করার পর জানতে পারলাম যে এটার মান হচ্ছে 1। তাহলে 1 যদি হয়, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি হয় যে 2টা বিক্রিয়ক আছে অথচ ক্রম হচ্ছে 1 বা আণবিকত্ব 1 হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে হয় এটা বিক্রিয়া অংশটা আমরা করিনি অথবা এটা করেনি। তো এখানে দেখা গেছে এই মাধ্যমে পানির পরিমাণটা খুব বেশি থাকার কারণে পানির ঘনমাত্রা সামান্য পরিবর্তন হয় না, সেটা পরিবর্তন হয় না বললে চলে। তাহলে বিক্রিয়ার বেগটা কার উপর নির্ভর করে? তখন বিক্রিয়াটা হয়ে যায় কি? একানবিক। তাহলে তার ক্রম কত হয়? 1। এইটাকে বলছি আমরা বিক্রিয়ার ক্রম। অর্থাৎ যে অণুর সংখ্যার ঘনমাত্রার পরিবর্তন দ্বারা বিক্রিয়ার হারটা নির্ধারিত হয় তাকে বলছি আমরা বিক্রিয়ার ক্রম। কি বললাম? যে অণুর সংখ্যার ঘনমাত্রার পরিবর্তন দ্বারা বিক্রিয়ার হার নির্ধারিত হয় তাকে বলছি আমরা বিক্রিয়ার ক্রম। আমি আবারও বলছি, যে অণুর সংখ্যার ঘনমাত্রার পরিবর্তন দ্বারা বিক্রিয়ার হার নির্ধারিত হয় তাকে বলছি আমরা বিক্রিয়ার ক্রম। নিয়ম হচ্ছে, ক্লাস যখন তোমরা দেখবা, যে কোনো ক্লাস, তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে। ফলে স্যার যখন যা বলবে সে টু দ্য পয়েন্টগুলো সঠিকভাবে লিখে রাখবা। বললাম, শুনলাম, পরে ভুলে গেলাম, এটাতে কোনো লাভ হবে না। আর তোমরা হয়তো এমন আছে যেমন দেখা যায় ক্লাস করার, অনলাইনেও ক্লাস করার ইচ্ছা নাই, স্যাররা করাচ্ছে, না করলে কেমন দেখে, অথবা ওই যে তুমি নাম রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলা ইত্যাদি করলে আর কি। তোমার নিজের শিক্ষার জন্য তোমার ক্লাস করতে হবে। ক্লাসটা কারো চাপে করে করার দরকার নেই, ক্লাস করতে হবে নিজের স্বার্থে, নিজের শিক্ষার জন্য। যাই হোক, তাহলে আমরা এর সঙ্গে আমি আবারও বলছি, বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের মোট অণু অথবা পরমাণু
অথবা আয়নের মোট সংখ্যাকে বলছি উহার আণবিকত্ব। ক্রমটা কি বললাম? যে অনুসংখ্যার ঘনমাত্রার পরিবর্তন দ্বারা বিক্রিয়ার হার নির্ধারিত হয় তাকে বলছি আমরা বিক্রিয়ার ক্রম। এখন প্রশ্ন হয় বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব বলতে কি বুঝো, এদের মধ্যে পার্থক্য। আমি আবার তোমাদের দেখাচ্ছি, এটা আণবিকত্ব কত? 2 না, কিছু না, কারণ 1 আছে, এখানে 1 আছে, 1 যোগ 1 সমান 2। তাহলে এটা আণবিকত্ব আমরা পাইলাম কত? 2। এর ক্রম কত পাওয়ার কথা? ক্রম 2 পাওয়ার কথা। কিন্তু এটার ক্রম কত হবে তুমি কি বিক্রিয়া দেখে বলতে পারবা? না, কারণ এই বিক্রিয়ার ক্রম কখনো বিক্রিয়া দেখে বোঝা যায় না, এটা পরীক্ষা করতে হয়। আর আমরা একটা বিক্রিয়া দেখলে বুঝতে পারি বিক্রিয়ার আণবিকত্ব কত হবে। সেই জন্য বলা হয়েছে এটাকে তাত্ত্বিক মান। তাত্ত্বিক মান কেন? আমরা থিওরিটিক্যালি বলতে পারি যে এটার মান হচ্ছে 2। আর পরীক্ষার জন্য না করলে আমরা বুঝতে পারবো না এটার মান 2 না 1 না হাফ, 2 না 2.5 না 0। সেজন্য বলা হয় বিক্রিয়া আণবিকত্ব বিক্রিয়া দেখে নির্ণয় করা যায়। অর্থাৎ বিক্রিয়া দেখে বিক্রিয়া আণবিকত্ব সম্বন্ধে বলা যায়, কিন্তু বিক্রিয়া দেখে বিক্রিয়া ক্রম সম্বন্ধে বলা যাবে না। তাহলে কয়টা হালপত্র? একটা সংজ্ঞাপত্র বলেছি, এবার বললাম বিক্রিয়া দেখে বিক্রিয়া আণবিকত্ব নির্ণয় করা যায় বা বলা যায়, কিন্তু বিক্রিয়া ক্রম বলা যাবে না। 3 নম্বর দেখো, আমি বলেছি এখানে 2.5 দিয়েছি, এখানে 8 দিয়েছি, তার মানে আণবিকত্ব ভগ্নাংশ হতে পারে না, কিন্তু বিক্রিয়ার ক্রম কিন্তু ভগ্নাংশ হতে পারে। 3 নম্বর বললাম বিক্রিয়ার আণবিকত্ব ভগ্নাংশ হতে পারে না, কিন্তু বিক্রিয়ার ক্রম ভগ্নাংশ হতে পারে। আবার দেখো আণবিকত্ব আমি ক্রম, এখানে ক্রমের কথা বলেছিলাম তোমাদের, শূন্য দিয়েছি। বিক্রিয়ার ক্রম কিন্তু 0 হতে পারে, আণবিকত্ব 0 হতে পারে না। আণবিকত্ব 0 হবে? তুমি কি হাওয়া থেকে তুমি তৈরি করবা? তোমাকে অবশ্যই বিক্রিয়া দিতে হবে, 0 হতে পারে না। তাহলে আমি আবার তোমাদের প্রশ্ন উত্তরটা বলি। 1 নম্বর হচ্ছে সংজ্ঞা দেবে। 2 নম্বর কি দিলাম? বিক্রিয়া দেখে বিক্রিয়ার আণবিকত্ব নির্ণয় করা যায়, কিন্তু ক্রম নির্ণয় করা যায় না। 3 নম্বর হলো বিক্রিয়ার আণবিকত্ব ভগ্নাংশ হতে পারে না, ক্রম ভগ্নাংশ হতে পারে। 4 নম্বর হচ্ছে বিক্রিয়ার আণবিকত্ব 0 হতে পারে না, বিক্রিয়ার ক্রম 0 হতে পারে। 5 নম্বর হচ্ছে বিক্রিয়ার আণবিকত্ব তাপমাত্রার উপর নির্ভর করে না, কিন্তু ক্রম তাপমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার ক্রমও তোমার পরিবর্তন হয়। এই ছিল বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্বের মধ্যে পার্থক্য। এবার তোমাদের প্রশ্ন হয় 0 অবলিক প্রথম অবলিক তৃতীয় ক্রম। এখানে আমি 3টে প্রশ্ন একসঙ্গে দিয়েছি। 0 ক্রম অথবা প্রথম ক্রম অথবা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাত দ্রব্য সমীকরণ প্রতিষ্ঠা করে। পরীক্ষাতে আছে আলাদা। ধরো আছে 0 ক্রম বিক্রিয়ার হাত দ্রব্য সমীকরণ প্রতিষ্ঠা করো,
এখন এই প্রতিষ্ঠা করতে গেলে আমাকে ধরি উৎপাদ। এখন t = 0 সময়, তাহলে t 0 মানে কি একেবারে বিক্রিয়ার শুরুতে, তখন এটার ঘনমাত্রা ধরলাম আমি a, উৎপাদ 0 হবে না, কারণ দেওয়ার সাথে সাথে উৎপাদ পাওয়া যায় না। উৎপাদ পেতে হলে তোমাকে 1 সেকেন্ড হোক, ন্যানো সেকেন্ড হোক অপেক্ষা করতে হবে। t 0 মানে কি আমি কোনো সময় কাউন্ট পাইনি, অর্থাৎ তুমি মনে কল্পনা করছো যে আমি বিক্রিয়াটা ঘটাবো, কল্পনা করলে কি বিক্রিয়া ঘটে যাবে না? তাহলে এবার t1 সময়ে তুমি 5 সেকেন্ড বিক্রিয়া ঘটাবার জন্য সব প্রিপারেশন নিয়ে এসে রেডি করেছো, যে 5 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে দেখতেছো এর ঘনমাত্রা x বিয়োজিত হয়েছে, এ থেকে x পরিমাণটা বিয়োজিত হয়েছে। এক্সটা যদি বিয়োজিত হয়, এক্সটা কোথায় যাবে? উৎপাদ যাবে, কারণ বিক্রিয়ক যত ভাঙবে ওই পরিমাণ বিক্রিয়টা কোথায় যাবে? উৎপাদে যাবে। তাই এ থেকে এক্স পরিমাণ ভেঙে গেল, তাহলে কোথায় গেল? এখন এর ঘনমাত্রা কত হবে? কেন যে ঘনমাত্রা খুবই সামান্য ব্যবহার, এর পরিমাণ a - x হবে না? হবে? দেখো এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? আমি কি বলছি, ধরো t0 একেবারে বিক্রিয়ার শুরুতে, তখন এর ঘনমাত্রা দিলাম স্মল a, উৎপাদের পরিমাণ ধরলাম আমি 0। t1 সময়ে x এর পরিমাণ কত? x, উৎপাদ কোথায় গেল? তাহলে আমি অথবা t1 সময় পর, তাহলে এটা সময় এটা তার সময় পর এটাই, তাহলে করা যায়। তাই কি বললাম আমি? t1 সময় অথবা t সময় পর এর পরিমাণ কত? a - x। এখন তোমরা রাসায়নিক সাম্যাবস্থা পড়েছো, ভরকের সূত্রে কি বললাম? সেটা দেখালাম যে বিক্রিয়ার বেগ বিক্রিয়ার ঘনমাত্রা সমানুপাতিক। তাহলে বিক্রিয়ার বেগটাকে আমি dx/dt a - x কি লিখবা? ভর ক্রিয়া সূত্র অনুসারে এখন এটা পেলাম। তাহলে আমি কথাটা আবার বলি, বিকাশ হচ্ছে এটা, t0 সময়ে এর পরিমাণ হচ্ছে x, এর উৎপাদের পরিমাণ 0। t1 সময়ে এর পরিমাণ x, x উৎপাদ হলো, t সমান কত হলো? t সময় পর এর পরিমাণ কত? a - x। তাহলে ভরের সূত্র অনুসারে কি বিক্রিয়ার বেগ বিক্রিয়ক ঘনমাত্রা সমানুপাতিক। এখন আমি শূন্য যদি হয় তাহলে এখানে শূন্য বসাবো, তোমাদের বলে প্রথম ক্রম অন বসাবো, দ্বিতীয় ক্রম বসাবো। তাহলে আমরা করতেছি কোনটা? শূন্য, অর্থাৎ এই পর্যন্ত আমার শূন্য বলো, প্রথম বলো আর দ্বিতীয় ক্রম বলো, সবার ক্ষেত্রে এ পর্যন্ত হুবহু এক। বাকিটুকু একটু চেক। এখন তোমরা একটু দেখো যে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, এখন তাহলে আমি উপরে যাই। পেয়েছি আমরা dx/dt = k
এ মাইনাস এক্স জিরো, এটা আমরা শূন্য কম করছি, জিরো বসালাম। বা এ মাইনাস এক্স যে পাওয়ার আছে, কোনো কিছু করে পাওয়ার জিরো হয় মান হয়। ধরো 1 কোটির উপর জিরো বসালো 1, পৃথিবীর উপর জিরো বসাও পুরো 1, এটা 1। তাহলে দেখি দাঁড়াচ্ছে dx ইকুয়াল টু কে ডিটি। করা যায়? দেখো করা যায়। তাই আমি উভয় পক্ষে সমাকলন করব, উভয় পক্ষকে সমাকলন করব। তাহলে এটা হবে। এখন সমাকলন যে আমি এটা পড়েছি, এটা সমান হচ্ছে এক্স, এখানে কে থেকে গেল, এটার জন্য পাবো আমরা টি। আর সমাকলনটা ধ্রুবক সি ধরতে হবে, বা যাই হোক এটা সময় ধ্রুবক ধরতে হবে। তাহলে জানা সেটা মনে করলাম 1 নম্বর সমীকরণ। তাহলে আমি কী করলাম, আমি সমাকলন করলাম, সমাকলন করে এটা মান পেলাম এক্স, এটা মাইনাস এটা, আর এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। তা সমাকলন করার পর এটা ধ্রুবক ধরতে হবে। এখন আমরা যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু 0 ছিল না, কারণ দেখো একটু এ 0 না, টি 0 তে তোমার এক্স এলে, তারপর টি 1 এ গেল এটা এক্স, তাহলে এখানে এক্স এর মান 0 আছে না, তাহলে যখন টি বলি তখন এক্স হতো, এই মানটা আমি 1 নম্বরে বসাবো। তাহলে কি আছে 0 কে ইন্টু 0 প্লাস সি, সি ইকুয়াল টু 0। তখন সমাকলন ধ্রুবকের মান আমি পাইলাম আমি 0। এখন এই সি এর মানটা আবার 1 নম্বর, 1 নম্বরে আবার বসাই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে এটাই, কাজ নাই। তাহলে x ইকুয়াল টু kt 0, তার মানে কেটে দিলাম, তাহলে k ইকুয়াল টু x বাই এটা কি হাত ধ্রুবক না, ইহাই শূন্য ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ। ইহাই শূন্য ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ। এখন কেন হাত ধ্রুবক বললাম, যেহেতু এখানে কে দেওয়া আছে, তাই হাত ধ্রুবকের সমীকরণ। পরীক্ষাতে যেটা আছে শূন্য ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠা করা, তোমাকে সংজ্ঞা দিতে হবে। যদি বিক্রিয়ার বেগ বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর না করে বা করে না, যে সকল বিক্রিয়ার বেগ বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না তাদেরকে বলছি আমরা শূন্য ক্রম বিক্রিয়া। যে সকল বিক্রিয়ার বেগ বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না তাকে বলছি আমরা শূন্য ক্রম বিক্রিয়া। দিয়ে তুমি শূন্য ক্রম বিক্রিয়ার দেখালাম ধরি, এখানে ইহাই শূন্য ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ। তাহলে এটা শূন্য ক্রম। এবার আমি দ্বিতীয় ক্রম দিয়ে করি, আমি দেখাই তোমাদের, আর এটা পেলাম না, dx বাই dt সমানুপাতিক a মাইনাস x। প্রথম ক্রমের জন্য 1, তোমাদের বলেছিলাম শূন্য ক্রম বলে 0 বসাবা, আগেরটুকু থাকবে। যে তুমি দেখালাম যে t1 সময়ে বিক্রিয়ক ঘনমাত্রা স্মল a, আর t0 তে বলেছিলাম এর ঘনমাত্রা স্মল a, আর t1 ঘনমাত্রা হচ্ছে বিয়োজিত করে এক্স।
অবৈধ করছে এ মাইনাস এক্স, কথাটা লেখে এ পর্যন্ত দেখা যায়। তাহলে আমি প্রথম ক্রমটা করি, দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, dx dt ইকুয়াল টু কে এ মাইনাস এক্স, অনেক দ্বারা কোনো মান পরিবর্তন হবে না। তাহলে বা dx dt জাত নিয়ে রাখি, dx a বাই a মাইনাস এক্স কে dt করা যায়, দেখো করা যায় কিনা। এখন যদি করা যায়, মানে আমি আবার বলছি যে এই কথা লেখা লাগবে, কিন্তু মনে করি বিক্রিয়ার শুরুতে ক্যাপিটাল এ এর প্রাথমিক ঘনমাত্রা স্মল এ, t1 সময়ে ক্যাপিটাল এর বীজের মাত্রা এক্স পরিমাণ এক্স, অর্থাৎ t1 সময় পরে এ অবিহিত পরিমাণ এ মাইনাস এক্স। ভরকের সূত্র অনুসারে আমরা পাই এটা, অর্থাৎ শূন্য ক্রম পড়ুক আর প্রথম ক্রম পড়ুক আর দ্বিতীয় ক্রম, সবার ক্ষেত্রে বলতে লেখাই লিখে আসতে হবে একই হওয়ার কারণে আমি ওটা আব্বাকে করে দেখালাম। এখন আগের মতো ওগুলো সমাকলন করি, সমাকলন করলে এ মাইনাস এক্স কে ডিটি হবে। এখন এখানে দেখো ফর্মুলা ডাইরেক্ট নাই, ফর্মুলা আছে এরকম dx বাই এক্স ইকুয়াল টু এরকম, তোমরা কি লন এক্স, তাহলে এটা আমি এক্স কল্পনা করি, তাহলে আমার কি জানাচ্ছি লন এ মাইনাস এক্স, কারণ পুরোটাকে আমি এক্স ধরে নিলাম, আর এখানে আবার এক্স আছে, এর আবার ইন্টিগ্রেশন হয় মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ানটাকে আমি সামনে দিলাম ইকুয়াল টু কে টি প্লাস সমকলন ধ্রুবক সি, এটা এক নম্বর শর্ত। দেখো এই পর্যন্ত ঠিক আছে কিনা, ঠিক আছে পর্যন্ত। তাহলে এই পর্যন্ত যদি ঠিক থাকে, আগের মতোই যখন t ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু 0, এই মানটা এক নম্বরে বসাই, আমি এখানে বসাই, বসালে কি পাবো মাইনাস লন এ 0 a ইন্টু 0 প্লাস সি, অর্থাৎ সি ইকুয়াল টু মাইনাস লন এ হবে। দেখো কিনা, এখন সি এর মান যে মাইনাস লন এ হয়, সি এর মানটা আবার এক নম্বর বসাবো, তাহলে এক নম্বর আমার সমীকরণ কোনটা, এটা। তাহলে আমি এবার আমি সব মিটিয়ে দিই, তোমাদের সুবিধা হবে, দ্বিতীয় কাজ নাই। আচ্ছা থাক, তাহলে কি দাঁড়াচ্ছে, সি এর মান যেটা আবার এক নম্বরে বসাই, মাইনাস লন এ মাইনাস এক্স টি মাইনাস লন এ করা যায়। হ্যাঁ, এ সি মান এখানে প্লাস আছে, ওখানে মাইনাস প্লাসে মাইনাস আছে, এটিতে পাশে নিয়ে আসি আমি, তাহলে লন প্লাস হিসেবে এটা, আর এটা মাইনাস থেকে আবার লন এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি, বা কেটি ইকুয়াল টু লনের যে বিয়োগ থাকে মানটা কি হয়, ভাগ হয়, লনের ক্ষেত্রে বিয়োগ হলে মান হয় ভাগ, তাহলে লন এ বাই এ মাইনাস এক্স, ঠিক আছে। এখন বা কে ইকুয়াল টু 1 বাই টি লন এ বাই এ মাইনাস এক্স, দেখো ইহাই প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ, ইহাই প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ। আমার সময় শেষ, তোমরা একটু দেখো কোন জায়গায় প্রবলেম, বুঝতে পেরেছো কিনা। আমি আবারও বলতেছি, বুঝতে পেরেছো কিনা সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, অথবা আমার কোনো কথায় বা লিখতে হয়তো ভুল হয়ে থাকে সেটাও জানাবা। তোমাদের যে কোনো পরামর্শ, যে কোনো প্রশ্ন চেষ্টা করবো দেওয়ার। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো, তোমাদের
আজকে প্রথম ক্লাস, এরপর এটা আবারও ক্লাস হয়, তাহলে আরও আছে। আজকে আমি প্রথম ক্রম পর্যন্ত পড়ালাম, এরপর প্রথম ক্রমে অধ্যায় করে সমীকরণ আছে, অধ্যায় করা আছে, দ্বিতীয় ক্রম থেকে আছে, এগুলোর একক টাকুকে যাই হোক যা যা আছে পরবর্তীতে আমি সেগুলো পড়াবো, চেষ্টা করবো আর কি। মোহাম্মদ এখন